বুয়েট বাংলাদেশের লাখ লাখ শিক্ষার্থীর স্বপ্নের বিশ্ববিদ্যালয়। যে নামটা শুনলেই বাংলাদেশের লাখো শিক্ষার্থীর মনে একটা অজানা অনুভূতি কাজ করে এবং সেই ক্যাম্পাসটাতে পড়ার স্বপ্ন আরও দৃঢ় হয়। সেই ক্যাম্পাসের একজন শিক্ষার্থী হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। তো অন্য সবার মতো আমারও বুয়েটে পড়ার স্বপ্ন ছিল এবং আমি আমার স্বপ্নটাকে কিভাবে পূরণ করতে পেরেছি, কিভাবে পড়াশোনা করছি, কতক্ষণ ধরে পড়ছি, কোন রাইটারের বই পড়ছি, এইচএসসির সময় একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনের প্রিপারেশন কিভাবে নিছি, বা অ্যাডমিশনের সময় কোচিং করার সময় কিভাবে পড়াশোনা করছি এবং কিভাবে পড়াশোনা করলে তোমরাও নিজেদের স্বপ্নটা পূরণ করতে পারবা, এই সব কিছুই থাকতেছে আজকের ভিডিওতে। জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আই এম রাহাত, ইউ আর ওয়াচিং ইলেকট্রোলাইফ। লেটস স্টার্ট। তো একদম শুরু থেকে শুরু করি। ইন্টারমিডিয়েটে যখন আমি প্রথম উঠলাম বললে ভুল হবে, মানে এইচএসসি পরীক্ষা দিলাম, তারপর থেকে বুয়েটের প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা, অনেক বেশি স্বপ্ন দেখতাম বুয়েটকে নিয়ে। তো যেহেতু বুয়েটের প্রতি একটু বেশি ভালোবাসা ছিল, তো পড়াশোনা বা টিউশনি শুরু হওয়ার আগেই আমি উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা কালেক্ট করে নিয়েছিলাম এবং নিজে নিজে ফিজিক্সের ভেক্টর অধ্যায়টা পড়া শুরু করছিলাম। তো ফিজিক্সের ভেক্টর অধ্যায় পড়লাম যথারীতি। তো অধ্যায়টা যখন পড়া শেষ হলো, এরপর আমি কি করলাম, উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা দেখলাম যে কী টাইপের কোশ্চেন আসে বুয়েটে, যে কারণে স্টুডেন্টরা অনেক ভয় পায় বুয়েট অ্যাডমিশনকে। তো যখন আমি বুয়েটের কোশ্চেনগুলো দেখলাম, আমার কাছে অতটা কঠিন মনে হয়নি। আসমান থেকে কিছু নাজিল হচ্ছে এরকম কিছু না, মানে আমার কাছে মনে হয়েছে যে আমি যেগুলো পড়ছি এখান থেকে জিনিসগুলো আসতেছে। আমি যে বইটা পড়তেছি, আমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, সবকিছু ঠিকঠাকভাবে পড়ি এবং এই পড়াটা যদি ইন্টারমিডিয়েটের শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমার বইটার জন্য প্রিপারেশন শতভাগ হয়ে যাবে। সেটা আমি সেই শুরুতেই বুঝতে পারছিলাম যেদিন ফার্স্ট বইটার কোশ্চেন ব্যাংকটা দেখছিলাম। এরপর আমি চিন্তা করলাম যে কোশ্চেন ব্যাংকে তো শুধু বিগত বছরের কোশ্চেন দেওয়া আছে, কিন্তু যেই কোশ্চেনগুলো আসে এই কোশ্চেনগুলোর থিওরিগুলো অ্যাকচুয়ালি কোথায় থেকে আসে এটা আমার জানা দরকার। যদি আমি থিওরিগুলো পড়ি, তাহলে এই কোশ্চেনগুলোর বাইরেও যদি অন্য কোশ্চেন দেয় আমি সেটাও পারবো, কারণ থিওরি জানা থাকলে ওই টাইপের অনেক ম্যাথই করা যায়। কিন্তু যদি থিওরি না জেনে শুধু ওই কটা কোশ্চেন করো, তাহলে কিন্তু নতুন কোশ্চেন দেখে ভয় পাওয়ার চান্স আছে বা নতুন কোশ্চেন দেখে না পারার চান্স আছে। এই কারণে আমি সিদ্ধান্ত নিলাম যে আমার এখন থিওরিগুলো জানতে হবে, যে বুয়েটে যে কোশ্চেনগুলো আসে এই কোশ্চেনগুলোর থিওরিটা কোথায় দেওয়া আছে। তো একটু রিসার্চ করলাম এই ব্যাপারে। রিসার্চ করে জানতে পারলাম যে জয়কলি পাবলিকেশনসের 3টা বই পাওয়া যায়, বুয়েট ফিজিক্স, বুয়েট কেমিস্ট্রি আর হলো বুয়েট ম্যাথ। তো এই 3টা বইয়ের নাম আমি আগে কখনোই শুনছিলাম না এবং জয়কলি পাবলিকেশনসের নামও কখনো শুনছিলাম না, কিন্তু বইয়ের ট্যাগে যেহেতু বুয়েট শব্দটা আছে, এই কারণে অ্যাকচুয়ালি আমার বইটা কেনা। বুয়েটের প্রতি এত ভালোবাসা যে ওই বইয়ের উপরে বুয়েট নাম লেখা আছে, তার মানে ওই বইটা এখন আমার পড়তে হবে। তখন আমি এটাও জানতাম না যে ওই বইয়ের মধ্যে অ্যাকচুয়ালি কি আছে। তো যথারীতি আমি 3টা বই কিনে নিছি ফার্স্ট ইয়ারেই, কলেজে ক্লাস শুরুর আগেই। তো বইগুলো যখন কিনলাম, এরপরে ভেক্টর অধ্যায় যেহেতু আমার পড়া ছিল, তারপর আমি কি করলাম, ওই বইটা থেকে একটু কনসেপ্ট দেখার ট্রাই করলাম যে কনসেপ্টগুলো অ্যাকচুয়ালি কীরকম দেওয়া আছে, ভালো আছে কিনা বইটা কি আদৌ ভালো নাকি নাম দিয়ে চলতেছে। তো এটা দেখার জন্য যখন আমি একটা অধ্যায় পড়লাম, তখন আসলে বুঝতে পারলাম যে বইটা আসলে অনেক ভালো, অনেক সুন্দরভাবে কনসেপ্টগুলো দেওয়া আছে এবং টাইপ ওয়াইজ দেওয়া আছে, এবং একটা কনসেপ্ট করানোর পরে সেই কনসেপ্ট রিলেটেড তোমার ম্যাথগুলোও দেওয়া আছে, মানে ওই টাইপের যে ম্যাথ আসতে পারে সেরকম ম্যাথও দেওয়া আছে। তো তখন আমি যেটা দেখলাম যে কোশ্চেন ব্যাংকে যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো আমি ইজিলি পারবো যদি আমি জয়কলের এই বইগুলো ফলো করি, কারণ এখানে যে টাইপগুলো দেওয়া আছে কোশ্চেন ব্যাংকে তোমার এই টাইপগুলোর মধ্যেই কোশ্চেন থাকে। তো এই কারণে আমি সিদ্ধান্ত নিলাম তাহলে শুধুমাত্র আমার কোশ্চেন ব্যাংক করার থেকে আমার জয়কলি পড়াটা বেটার, কারণ তাহলে আমার কনসেপ্টও ক্লিয়ার হচ্ছে এবং ম্যাথ প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তো তখন আমি কি করলাম, কোশ্চেন ব্যাংক পড়া বাদ দিলাম, যে আমি এখন কোশ্চেন ব্যাংক পড়বো না, আমি এখন জয়কলির বইগুলো ফলো করবো, যেহেতু আমার নিজের পড়ে বইটা ভালো লাগছে, অন্য কেউ সাজেস্ট করছে জন্য না। তোমাদের মধ্যে কিন্তু অনেকেরই এরকম টেন্ডেন্সি আছে যে ওই ভাই বলছে তার মানে আমাকে এটাই পড়তে হবে, এটা একদম বেস্ট বই, ওই ভাই যেটা বলবে সেটাই অন্ধ হাফেজের মতো একদম বিশ্বাস করে নেব। কিন্তু এরকম কখনোই করবো না, কারো কথা অন্যের মতো বিশ্বাস করার দরকার নেই, নিজে জাজ করবো। আল্লাহ তোমাকে জ্ঞান বুদ্ধি দিচ্ছে, তুমি নিজে জাজ করে বুঝতে পারবা যে জিনিসটা ভালো কিনা, এটা আমার ফলো করা যাবে কিনা। তো এখন কথা হলো আমার একটা অধ্যায় পড়ার স্ট্র্যাটেজিটা কী ছিল। আমি শুরুতে আগে একটা অধ্যায় একাডেমিকের জন্য প্রস্তুতি নিতাম, মানে একাডেমিকের জন্য আমরা যেই বইগুলো সাধারণত পড়ি সেই বইগুলো থেকে আমি একাডেমিকের জন্য আগে অধ্যায়টা শেষ করতাম। তো একাডেমিকের জন্য তোমরা কোন কোন বই পড়তে পারো এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি, লিঙ্কটা ডিসক্রিপশনে এবং কার্ডে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো যাই হোক, যখন আমার একাডেমিক পড়া হয়ে যেত একটা অধ্যায়ের, তখন আমি কি করতাম, জয়কলির বইটা থেকে ওই অধ্যায়টা কভার করে নিতাম, তাহলে আমার একাডেমিকের প্রিপারেশন হচ্ছে, পাশাপাশি অ্যাডমিশনের প্রিপারেশন হচ্ছে, এবং আমি বুঝতে পারতেছিলাম যে এটা আমার প্রিপারেশনটা 100% হচ্ছে। কারণ যখন আমি নতুন কোনো ম্যাথ দেখতাম, সেটা জয়কলির বইয়েরই হতে হবে এমন না, আমি যদি কোশ্চেন ব্যাংকের ম্যাথও মাঝে মাঝে দেখতাম উল্টায়, যে কোশ্চেন ব্যাংকে কী টাইপের ম্যাথ আছে, সেগুলো একদম ইজি লাগতো আমার কাছে, কারণ আমার কনসেপ্টটা ক্লিয়ার ছিল। কনসেপ্ট ক্লিয়ার করাটা মেইন জিনিস, কারণ ম্যাথ কমন পাওয়ার আশা করাটা আসলে বোকামি। কয়টা ম্যাথ তুমি পড়ে কমন পাওয়ার চেষ্টা করবা, ম্যাথ তো হাজার হাজার লাখ লাখ, তো এইভাবে ম্যাথ কমন পাওয়া যায় না, তোমার কনসেপ্টটা অ্যাকচুয়ালি জানতে হয়। তো যাই হোক, এরপরে যথারীতি টিউশন শুরু হলো, কলেজ শুরু হলো। তো টিউশনের কথা যখন উঠলো, তাহলে টিউশনের সম্পর্কে একটু বলি। আমার অনেক ফ্রেন্ডরা আমি দেখছি যে একটা সাবজেক্টে 2টা বা 3টা করে টিউশনি পড়ে, মানে টোটাল 9টা 10টা পর্যন্ত টিউশনি পড়ে। তো এত টিউশনের আসলে দরকার আছে বলে আমার মনে হয় না। শুধুমাত্র ফিজিক্স যে টিউশনিটা আমি পড়ছি সেই ক্লাসগুলো আমি রেগুলার অ্যাটেন্ড করতাম, মানে সেই টিউশনিটাতে আমি রেগুলার যাইতাম, কারণ আমার ফিজিক্সের টিচারটা অনেক বেশি ভালো পড়াতো এবং আমার ফিজিক্সের বেসিক যে এত বেশি ভালো হয়েছে এর পেছনে আসলে তার অনেক বড় অবদান আছে। তো এরকম যদি কোনো টিচার ভালো পড়ে, তার কাছে টিউশনে পড়া যায়, তোমার বেসিক ক্লিয়ার হবে, তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে, তোমার প্রিপারেশন ভালো হবে, পড়তেই পারো তুমি, তোমার অনেক
হেল্প হবে আর কি। নিজে পড়লে হয়তো অনেক কিছু বুঝবা না, সেই জিনিসগুলো আসলে তার কাছ থেকে পড়লে ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু অনেক টিচার কিন্তু এরকম না। ম্যাক্সিমাম টিচার দেখা যায় তুমি পড়তে গেছো, বোর্ডে অঙ্ক শুরু করলো, অঙ্ক শেষ করে দিল, এরকম করে অধ্যায় শেষ করে দিল, শেষ, পড়ানো শেষ। তো এরকম করে আসলে পড়ে খুব বেশি লাভ হয় না। তো আমার ম্যাথ টিচারটা দেখা যেত যে এরকম করতো, যে পড়তে যাইতাম, কোনো কথা নাই, ডিরেক্ট বোর্ডে ম্যাথ করে দিত, সেই ম্যাথটা খাতায় তুলে নিতে হতো, তারপর চলে আসতাম। তো এইভাবে ম্যাথ পড়ে তো আসলে লাভ নেই। এই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই টিচারের কাছে ম্যাথ পড়া হবে না। আমার শহরে আসলে ম্যাথের খুব বেশি ভালো টিচার ছিল না, এই কারণে আমি মেনলি ম্যাথটা নিজে নিজেই পড়ছি। আর কেমিস্ট্রি টিচারের কাছেও যাইতাম, কেমিস্ট্রি টিচারটা আসলে ভালোই পড়াতো, কিন্তু আসলে আমারই মনে হয় কেমিস্ট্রি ভালো লাগে না বা পারি না। কেমিস্ট্রি যতই পড়তাম কেন জানি তাও মনের মধ্যে একটা অতৃপ্তি থেকে যেত, যে আমার হয়তো পড়াটা হলো না ঠিকভাবে, শতভাগ প্রিপারেশন হলো না। যেমন ফিজিক্স বা ম্যাথের ক্ষেত্রে যখন একটা অধ্যায় আমার শেষ হতো, আমি বুঝতে পারতাম যে হ্যাঁ ফিজিক্স বা ম্যাথের প্রিপারেশনটা আমার এই অধ্যায়টার ফুললি হয়ে গেছে, 100% হয়ে গেছে। কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে কেন জানি তা হতো না। কেমিস্ট্রি যতই পড়তাম, যতই সময় দিই না কেন, তাও মনে হতো যে এটা একটা অতৃপ্তি থেকে গেছে, অধ্যায়টা হয়তো কিছু বাকি রয়ে গেল, মানে শেষ হয়েও হইলো না শেষ, এরকম একটা ফিলিংস কাজ করতো। তো যাই হোক, কেমিস্ট্রির পিছনে আসলে অনেক সময় দিয়েছিলাম, কিন্তু তারপরেও আলটিমেটলি ভর্তি পরীক্ষায় যাই কেমিস্ট্রিটাই সবচেয়ে বেশি খারাপ হয়েছিল। আর বায়োলজি টিউশনের কথা বলবো, বায়োলজি টিউশনে আসলে অত বেশি সিরিয়াসলি নিছিলাম না, আমি আসলে যাইতাম না, অনেক মিস দিতাম স্যারের পড়া, সপ্তাহে হয়তো একদিন যাইতাম, বা অনেক বেশি ভালো মুড থাকলে হয়তো 2 দিন যাইতাম। অনেক সময় এমন হয়েছে বায়োলজি টিউশন পড়তে যায় পিছনে বসে ইন্টিগ্রেশন করতেছি, এই কারণে আসলে মারও খাইছিলাম একদিন, যে ব্যাক বেঞ্চে বসে আমি ইন্টিগ্রেশন করতেছি, স্যারের দিকে বায়োলজি পড়াচ্ছে। কিন্তু বায়োলজি আসলে পারতাম, মানে স্যার যেটা পড়াতো পড়া ধরলে পারতাম, এই কারণে স্যার আসলে ভালোবাসতো। তো যাই হোক, এই ছিল আমার মোটামুটি টিউশনগুলো। আর ইংলিশ প্রথম 3 মাস একটু পড়ছিলাম, তারপর আসলে পড়তে হয় নাই। আর আইসিটি মোটামুটি 4-5 মাসের মতো পড়তে হয়েছে, মেইনলি তোমার সি প্রোগ্রামিং আর এইচটিএমএলটা শেখার জন্য আর কি। তারপরে ওই পড়াটা না পড়লেও হতো, তুমি যদি বাসায় বইটা ভালোভাবে পড়ো তাহলে কিন্তু আসলে তুমি বাসায় বসে আইসিটিটাও কমপ্লিট করে নিতে পারবা, কারণ বই পড়লে আসলে বোঝা যায়, অতটাও টাফ কিছু না। এইচএসসির বাংলা, ইংলিশ এবং আইসিটি কীভাবে পড়বা এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করে রাখছি, লিঙ্কটা ডিসক্রিপশনে এবং কার্ডে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো যেখানে আমি বাংলা টিউশনই পড়ি নাই, ইংলিশ মাত্র 3 মাস পড়ছি, আইসিটি 3-4 মাসের মতো পড়ছি, বায়োলজিতে গেছি যায় নাই, ম্যাথেও গেছি যায় নাই, শুধুমাত্র ফিজিক্স আর কেমিস্ট্রিতে মোটামুটি রেগুলার যাইতাম, আর মেনলি বাসায় নিজে পড়াটা ঠিকভাবে পড়তাম, এতে আসলে আমার প্রিপারেশনটা হয়ে গেছিল। কিন্তু এই যারা এরকম 10টা-12টা করে টিউশনে পড়ে, এটা আসলে কোনো ইফেক্টিভ কিছু না, কারণ একটা জিনিস তুমি 10টা টিচারের কাছে পড়ে কি করবা? তোমাকে যদি 10টা টিচারও একই পড়া পড়াই দেয়, তুমি যতক্ষণ পর্যন্ত নিজে না পড়বা ততক্ষণ পর্যন্ত কিন্তু পড়াটা কমপ্লিট হবে না, তোমার প্রিপারেশনটা ততক্ষণ পর্যন্ত কমপ্লিট হবে না। এই কারণে বলবো যে বেশি বেশি টিউশনের পিছনে না যায়, যেটা না হইলেই নয়, শুধুমাত্র সেই টিউশনটা পড়ো, এবং যেখানে যায় দেখতেছো যে সময় নষ্ট হয়, সেই টিউশনই পড়ে আসলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। ওই সময়টা তুমি বাসায় পড়লে, নিজেকে যদি সময় দাও, তাহলে আসলে তোমার প্রিপারেশনটা অনেক ভালোভাবে হবে। তো যাই হোক, এরকম করে চলতেছিল আমার প্রিপারেশন নিজের মতো করে, কোনো টিচারও আমাকে সাজেস্ট করে না, বা আমি কোনো টিচারকে অন্ধভাবে ফলো করবো এমনও না। বরং টিউশনের টিচাররা যে পড়া দিত বা কলেজে যে ক্লাসগুলো হতো, আমি সেই পড়াগুলো অ্যাকচুয়ালি পড়তাম না। আমার নিজের একটা রুটিন ছিল, আমি সেই নিজের রুটিন অনুযায়ী চলতাম। নিজের রুটিন অনুযায়ী কেন চলতাম? কারণ আমি জানতাম যে আমার প্রিপারেশনটা ঠিকভাবে হচ্ছে। টিচাররা যেটা পড়াচ্ছে পড়া, ওটা যদি আমি না পড়ে থাকি আগে, তাহলে ওটা আমি যে কোনো এক সময় পড়বো। আর যদি আগেই পড়ে থাকি, তাহলে তো বারবার একই জিনিস পড়ার কোনো মানে হয় না। এই কারণে আমি ওগুলোকে অত গুরুত্ব দিতাম না। আমি মেইনলি আমার রুটিনটাতে ফোকাস করতাম, আমার যে টার্গেট আমি যেন সেই অনুযায়ী আগাতে পারি, সেটা যেন ফলো করতে পারি, যাতে করে 2 বছর পরে আমি যেভাবে প্রিপারেশন নিতে চাচ্ছি সেইভাবে যেন আমার প্রিপারেশনটা হয়। তো এরকম করতে যায় দেখা গেছে যে যখন কলেজের পরীক্ষাগুলো হয়, কলেজের পরীক্ষাগুলোতে অতটা ভালো করতে পারি নাই। কলেজে হয়তো যে অধ্যায়গুলো আছে আমি হয়তো ওই অধ্যায়গুলো পড়ি নাই কোনো কারণে, বা ওই অধ্যায়গুলোর ভালো প্রিপারেশন হয় নাই। হয়তো অনেক সময় দেখা যাচ্ছে যে কলেজে একটা অধ্যায় তো মনে করো 2 দিনের লেকচার দিয়ে শেষ করে দিল, আরেকটা অধ্যায় চলে গেল। তো এখন যদি আমি আমার নিজের পড়া বাদ দিয়ে আমি যদি এখন আরেকটা অধ্যায় চলে যাই, যে এটা এরকম হয়েছে, যতটুকু হয়েছে এরকম থাক, আমি আরেকটা অধ্যায় চলে যাই, এরকম করলে কিন্তু সব এলোমেলো হয়ে যাবে, খাপসারা হয়ে যাবে। তো এই জন্য আমি এরকম কখনোই করি নাই। টিচাররা আগে গেছে যাক, আমার কিছু যায় আসে না, আমি নিজের পড়াটা যেন ঠিকভাবে আগাতে পারি। একটা অধ্যায় যখন আমার শেষ হবে, তখন যেন সেটা থেকে আমাকে যে কোশ্চেন দেওয়া হোক না কেন, আমি যেন সেটা পারি। একটা অধ্যায় অর্ধেক করে আরেকটা অধ্যায় যাবো, তারপর আবার ওই অধ্যায় ঘুরে আসবো, এরকম করার ইচ্ছা আমার কখনোই হয়নি। এই জন্য যখন যেটা পড়ছি একদম ভালোভাবে পড়ছি, একদম কনসেপ্ট ক্লিয়ার করে পড়ছি, এবং এর জন্য আমার কখনো অনুশোচনাও হয় নাই যে আমি কলেজের রেজাল্ট হয়তো খারাপ করতেছি, বা টিচাররা হয়তো আগাই গেছে, আমি হয়তো একটু পিছাই আছি। ডাজন্ট ম্যাটার, আমার কাছে কোনো কিছুই মনে হয় নাই, কারণ আমি নিজের মতো করে আগাচ্ছিলাম, আমি নিজে স্যাটিসফাইড নিজের প্রতি যে আমার পড়াটা ঠিকভাবে হচ্ছে, আমার প্রিপারেশনটা ঠিকভাবে হচ্ছে। এইভাবে পড়লে আমি 2 বছর পরে যা চান্স পাবো ইনশাল্লাহ। তো এই সেলফ কনফিডেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আল্লাহ তোমাকে জ্ঞান দিচ্ছে বোঝার, যে তুমি কীভাবে পড়লে তোমার পড়াটা ঠিকভাবে হবে, প্রিপারেশনটা ঠিকভাবে হবে, এটা তুমি নিজেই বুঝতে পারবা। তো যাই হোক, কলেজের রেজাল্ট হয়তো একটু খারাপ হয়েছে, এই জন্য হয়তো একটু খারাপ লাগছে 2-1 দিন, কিন্তু তারপরে আসলে কিছু হয় নাই, কারণ প্রিপারেশনটা ঠিকভাবে আমি চালাই গেছিলাম আমার নিজের মতো করে। তো আলটিমেটলি 2 বছর পরে যখন কলেজের পরীক্ষাগুলো দিচ্ছি, তখন কিন্তু আসলে ভালোই করছি। আর এমন না যে কলেজের পরীক্ষাগুলোতে অনেক বেশি খারাপ করছি, ফিজিক্স ম্যাথ এগুলোতে সবসময় ভালোই করতাম, হয়তো বাংলা ইংলিশ বা বায়োলজি এই সাবজেক্টগুলোতে একটু খারাপ হয়ে যেত, কারণ এগুলোতে আসলে অত বেশি সময় দিতে পারি নাই। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়তে এত বেশি সময় চলে যেত, যেগুলোতে সময়টা একটু টাফ হয়ে যায়। তো এই কারণে যেটা করতাম, যে কলেজে যদি যাইতাম, কখনো কলেজে তো যাইতামই না, যদি পরীক্ষার সময়টা বাদ দেই, তাহলে বলা যায় যে 2 বছর আমি 2 মাসও কলেজে ক্লাস করি নাই। তবে হ্যাঁ, যখন প্র্যাকটিক্যাল থাকতো শুধু তখন যাইতাম, কারণ প্র্যাকটিক্যালগুলো আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট, পরবর্তীতে ভার্সিটিতে যায় অনেক বেশি কাজে দেয় যদি তুমি ইন্টার থেকে প্র্যাকটিক্যাল শিখে যেতে পারো। তো কলেজে যে যখন দেখতাম যে এই স্যারটা ভালো পড়ায় না, তখন কি করতাম, ব্যাক বেঞ্চে বসতাম, বসে বাংলা পড়তাম অথবা প্র্যাকটিক্যাল লিখতাম। এভাবে আসলে বাংলা আর প্র্যাকটিক্যালের লেখাগুলো আমি শেষ করছি, কারণ বাসাতে যদি ওগুলো করতে যাই আমার কেন জানি খারাপ লাগতো।
লাগতো যে আমি বুয়েটের প্রিপারেশন না নিয়ে এগুলো করে সময় নষ্ট করতেছি। তো এই কাজগুলো যদি আমি কলেজে সেরে নিতে পারি মানে অবসর সময়ে, তাহলে আমার আসলে এই সময়টা বেঁচে যায়, সেই সময় আমি বুয়েটের জন্য প্রিপারেশন নিতে পারি। এই কারণে অ্যাকচুয়ালি এরকম করছিলাম। এখানে আরেকটা কথা বলে রাখি যে আমার ফ্যামিলি আসলে আমাকে অনেক সাপোর্ট করছিল। তারা দেখছে আমার কলেজের রেজাল্ট হয়তো এত বেশি ভালো হচ্ছে না, কিন্তু আসলে আমি যে পড়াশোনা করতেছি, অনেক বেশি চেষ্টা করতেছি, এটা তারা বুঝতেছিল। এই কারণে তাদের কাছ থেকে আসলে অনেক বেশি সাপোর্ট পাইছি। এটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ ফ্যামিলি যদি সাপোর্ট না করতো, ফ্যামিলি যদি প্রেশার দিত যে অ্যাডমিশনের জন্য এখন পড়ার দরকার নাই, তুই কলেজে ভালো করার জন্য কলেজের জন্য পড়, তোকে কলেজে ভালো করতে হবে, কলেজের জন্য যেভাবে পড়তে হয় সেভাবে পড়, যদি এরকম করে প্রেশার ক্রিয়েট করতো, তাহলে হয়তো আজকে আমি বুয়েটে চান্স পাইতাম না। তো আমি অনেক লাকি যে আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করে। তোমাদের কারো ফ্যামিলি যদি সাপোর্ট না করে, তোমরা তাদেরকে বুঝে বলবো, নিশ্চয়ই তারা বুঝবে। তো যাই হোক, এরপরে মোটামুটি 2 বছর চলে গেল। 2 বছর চলে যাওয়ার পরে উদ্ভাসের এইচএসসি মডেল টেস্টে ভর্তি হয়েছিলাম। তো মডেল টেস্ট যখন দিলাম, মডেল টেস্টগুলো আসলে অনেক বেশি ভালো হয়েছিল, কারণ তখন মোটামুটি পড়া কমপ্লিট হয়ে গেছিল। এই কারণে তখন যে পরীক্ষা দিয়ে না কেন অনেক ভালো দিতাম, কারণ আমি প্রিপারেশনটা শুরু থেকে এমনভাবে নিয়েছিলাম যে আমার একটা অধ্যায় শেষ হলে পরে যেন আমাকে ওটা আবার না দেখতে হয়, যে কোনো ধরনের কোশ্চেন দিলে যেন আমি পারি। হয়তো তাতে আমার একটু সময় বেশি লাগছে ওই অধ্যায়টা পড়তে, কিন্তু আলটিমেটলি যে আমার কিন্তু লাভই হয়েছে, কারণ ওই পড়াটা আমাকে আর পড়তে হবে না। কিন্তু যদি অর্ধেক পড়ে আসতাম, ভালোভাবে না পড়ে আসতাম, তাহলে বারবার পড়তে হতো, লাস্টে দেখা হতো প্রিপারেশন ঠিকভাবে হতো না। তো যাই হোক, উদ্ভাসের মডেল টেস্টগুলো দিছিলাম, অনেক ভালো করছিলাম, সেন্ট্রাল মেরিটে প্রথম দিকে আসতেছিলাম, অনেক বেশি ভালো লাগতেছিল। এরপরে উদ্ভাসের একটা পরীক্ষা হয়, উদ্ভাসিত মুখ। সেই এক্সামটাতে সারা বাংলাদেশ থেকে টপ 200 জনকে প্রাইজ দেওয়া হয়। তো সেই উদ্ভাসিত মুখ পরীক্ষা দিয়ে সেখানেও প্রাইজ পাইছিলাম। এই কারণে আমার কনফিডেন্সটা আরও অনেক বেশি বেড়ে গেছিল যে হ্যাঁ, আমার প্রিপারেশনটা ঠিকভাবে হয়েছে, তার মানে আমি মোটামুটি প্রিপেয়ার্ড বুয়েটের জন্য, বুয়েট অ্যাডমিশনের জন্য। এবং মডেল টেস্টগুলোতে ঢাকার আমার যে ফ্রেন্ডরা ছিল, যারা নটরডেমে গেছিল বা অন্য কোনো কলেজে গেছিল, উদ্ভাসে তাদের রেজাল্টটা দেখতেছিলাম। তো দেখতেছিলাম তাদের থেকে আমি অনেক ভালো করতেছি, বিশেষ করে ম্যাথ ফিজিক্সে অনেক বেশি ভালো করতেছি তাদের থেকে। এই কারণে আসলে নিজের প্রতি একটা কনফিডেন্স চলে আসছিল যে আমি ঢাকায় না যেও, আমার নিজের শহরে থেকেও আমি ঠিকভাবে প্রিপারেশনটা নিতে পারছি। তো যাই হোক, এরপরে এইচএসসি এক্সাম হলো, এইচএসসি এক্সাম মোটামুটি ভালোই হয়েছে। এরপরে কোচিংয়ে চলে গেছি। কোচিংয়ে যাওয়ার পরে কোচিংয়ের এক্সপিরিয়েন্স কেমন ছিল, কোচিংয়ের পরীক্ষাগুলো কেমন হতো বা কীভাবে পড়াশোনা করছি ওই সময়, এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি, লিঙ্কটা ডিসক্রিপশনে এবং কার্ডে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এখানে আরেকটা কথা বলে রাখি যে অ্যাডমিশন কোচিং যখন শুরু হয়, তখন কিন্তু অনেক প্রেশার থাকে। ডেইলি এক্সাম থাকে, উইকলি এক্সাম থাকে, বা অনেক বই দেয়, সেই বইগুলো পড়তে হয়। অনেকের ক্ষেত্রে এরকম দেখা যায় যে কোন বই পড়বো এটা বুঝতেছি না, তাই ভয়তে পড়াশোনায় ছেড়ে দেয়, যে এত বইতে আমি পড়তে পারবো না, তাহলে আমার দ্বারা হবে না, আমি ছেড়ে দিই। তো এরকম করা যাবে না। এই কারণে যেটা সাজেশন, যে এইচএসসিতে তোমার প্রিপারেশনটা ঠিকভাবে নিয়ে আসতে হবে। এইচএসসির সময় তুমি একাডেমিকের পাশাপাশি যদি অ্যাডমিশনের প্রিপারেশনটা ঠিকভাবে নিয়ে আসো, তাহলে অ্যাডমিশনে এসে জিনিসগুলো অনেক বেশি ইজি লাগবে, তখন এগুলো পড়তে মজা লাগবে। বা না পড়েও দেখবা যে অনেক কিছু না পড়েই পারতেছো, কারণ এগুলো তুমি ইন্টারমিডিয়েটে পড়ে আসছো। এই কারণে আমি মেইনলি ইন্টারমিডিয়েটের শুরু থেকেই অ্যাডমিশনের প্রিপারেশনটা নিয়েছিলাম, যাতে করে আমার পরবর্তীতে এসে সুবিধা হয়। এরকম যেন হতাশ না হয়ে যায় যে এত পড়া কীভাবে পড়বো, কখন পড়বো। তো এই হতাশা থেকে বাঁচার জন্য এবং প্রেশার কম নেওয়ার জন্য, প্রেশারটাকে যেন কন্ট্রোল করতে পারো, এই কারণেই এইচএসসির পাশাপাশি অ্যাডমিশনের প্রিপারেশনটা নেওয়া উচিত। তো যাই হোক, কোচিংয়ের পরীক্ষাগুলোতেও ভালোই করতেছিলাম। আমি আরেকটা কাজ করতেছিলাম, সেটা হলো উদ্ভাসের পাশাপাশি আমি ওমেগাতেও ভর্তি হয়েছিলাম। ওমেগাতে শুধু এক্সাম দিতাম, অনেক ক্লাস করতাম না, কিন্তু শুধু এক্সাম দিতাম। মানে এক্সাম দিতে অনেক বেশি ভালো লাগতো আমার, যে যত বেশি এক্সাম দিব তত বুঝতে পারবো যে আমার প্রিপারেশনটা ঠিক মতো হয়েছে কিনা। তো দুইটাতে সেন্ট্রাল মেরিট মোটামুটি ভালো আসতেছিল, তখন আসলে মনে হচ্ছিল হ্যাঁ, প্রিপারেশনটা ঠিকভাবে হয়েছে। এই অ্যাডমিশনের 3 মাসে তোমার কী কী করা উচিত, কোন কোন কাজগুলো করা উচিত বা কোন কোন কাজগুলো করা উচিত নয়, এটা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছি, লিঙ্কটা ডিসক্রিপশনে এবং কার্ডে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো যাই হোক, এরপরে যথারীতি বুয়েট এক্সামের সময় চলে আসলো। বুয়েট এক্সামে অংশগ্রহণ করলাম। তো বুয়েটের পরীক্ষাতে যখন বের হলাম, তখন আসলে অনেকের মুখে অনেক কথা শুনছি, যে কেউ বলতেছে 60টার মধ্যে 60টা অ্যান্সার করছি, কেউ বলছে 59টা, কেউ বলছে 58টা। আমি তো এতগুলো অ্যান্সার করি নাই। তো অন্যরা যখন এত অ্যান্সার করছে, তখন আসলে হতাশ হয়ে গেছিলাম যে তাহলে আমার আর চান্স হচ্ছে না। তো যাই হোক, এরপরেও আশা নিয়ে বসেছিলাম যে হয়তো চান্স হইতেও পারে, এত চেষ্টা করলাম, চান্স না হলে আসলে অনেক বেশি খারাপ লাগবে। তো যাই হোক, এরপর যথারীতি বুয়েটের রেজাল্ট দিল এবং রেজাল্ট দেওয়ার পরে আল্লাহর মতে অনেক ভালোভাবে চান্স পাইছি। তো যারা এরকম 58, 59, 60টার কথা বলছে, তাদের অনেকে দেখা যায় চান্সই পায় নাই। তো এখান থেকে মেইন যে শিক্ষাটা, সেটা হলো অ্যাকুরেসিটা বাড়াতে হবে। তুমি যে কয়টা কোশ্চেন অ্যান্সার করবা, তুমি ঠিক অ্যান্সার করতেছো কিনা এটা দেখতে হবে। মনে করো তুমি 60টা অ্যান্সার করে আসলা, ভুল করে আসলা 20টা, তাহলে তো লাভ নাই, তাই না? তার থেকে যদি তুমি 10টা কম অ্যান্সার করতে, সবগুলো ঠিক করে আসতে, সেটা ভালো হতো। এই কারণে বলবো যে অ্যাকুরেসিটা বাড়াও, যেটা অ্যান্সার করবা সেটা যেন ঠিক অ্যান্সার করো। তাড়াহুড়া করতে যায় বা বেশি অ্যান্সার করতে যায়, ভুল অ্যান্সার করা যাবে না। কোশ্চেনের যে ট্রিকটা থাকে এটা ধরতে হবে। কোশ্চেনের ট্রিকটা না ধরতে পারলে কিন্তু অ্যান্সারটা ভুল হয়ে যাবে। তো ভর্তি পরীক্ষায় কীভাবে কোশ্চেন অ্যান্সার করতে হয়, এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করে দিচ্ছি, লিঙ্কটা ডিসক্রিপশনে এবং কার্ডে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এই ছিল আমার স্বপ্ন পূরণের গল্প। আশা করি গল্পটা তোমাদের ইন্সপায়ার করতে পারছে এবং তোমরা গল্পটা থেকে কিছু জিনিস শিখতে পারছো। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাতে লাইক করবা। আর যদি একটুর থেকে একটু বেশি ভালো লাগে, তাহলে একটা কমেন্ট করে যাবা। আর যদি অনেক বেশি ভালো লাগে এবং আমার কথা পরবর্তীতেও শুনতে চাও, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। বি হ্যাপি অ্যান্ড স্টে টিউনড। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।